নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু হওয়ার জন্য ইস্টবেঙ্গল আরও একটা পা এগিয়ে রাখলো। আজকে ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল হয়েছে। সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গল সিনিয়র দলের দুজন ফুটবলারকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই গ্রুপটার মধ্যে সবথেকে যেটা কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য ছিল সেটা হচ্ছে ভবানীপুর। তারা যেরকম ফুটবল খেলে এবং যথেষ্ট একটা ব্যালেন্স দল, একটা সেট দল নিয়েই কিন্তু তারা দারুণ ফুটবল উপহার দিয়ে আসছে এবং দুটো দলেরই 19 পয়েন্ট ছিল। তো সেক্ষেত্রে আজকে যারা ম্যাচ জিততো তারাই কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে চলে যেত। তো ইস্টবেঙ্গল কিন্তু 1-0 গোলে ম্যাচটা জিতেছে। জেসিনটিকে কিন্তু প্রথম দিক থেকেই গোল এনে দিয়েছিল, পেনাল্টি থেকে গোল এসেছিল। এরপরে জেসিন যেই সুযোগটা মিস করেছিল, মানে যদি আজকের ম্যাচ যদি ড্র হয়ে যেত, জেসিন কিন্তু নিজে প্রচণ্ড পরিমাণে দুঃখ পেত। যেখানে গোলকিপার পুরো বিট হয়ে গিয়েছিল, পুরো লাইন থেকে বেরিয়ে গিয়েছিল, জেসিনের কাছ থেকে অনেক ভালো ভালো গোল দেখতে পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আজকে জেসিন গোল করতে পারেনি। ভীষণকে দেখে খুবই অফ কালার লাগলো, কারণ একটাই সিনিয়র দলের সে ফুটবলার হয়ে গেছে। সিনিয়র দলের একটা পরিকল্পনা, জুনিয়র দলের আর একটা পরিকল্পনা। তো সেই জায়গায় হয়তো মনে হচ্ছিল সে পরিকল্পনায় কোনো জায়গায় খাপ খাওয়াতে পারছে না, বারবারই বল লুজ করছিল এবং খুব একটা ভালো আজকে ভিজনুকে দেখে মনে হয়নি। এবং যেটা তোমাদের সকালের দিকেই জানিয়েছিলাম, আজকে কিন্তু সায়নকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সায়নকে কিন্তু আজকে মোটামুটি 65 মিনিট গেম টাইম দেওয়া হয়েছে এবং সায়ন ভালো ফুটবল খেলেছে। দীর্ঘদিন বাদে আবার সায়ন মাঠে ফিরল, নেমে কিন্তু যথেষ্ট চনমনে লাগলো। এবং 18 তারিখের ডার্বি ম্যাচেও কিন্তু সায়ন আর ডিমির সেই লড়াই দেখার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকবে। তো সায়ন কিন্তু পুরো অংশেই ফিট রয়েছে। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত 1-0 গোলে ম্যাচটা জিতলো এবং বেশ কিছু সিনিয়র দলের ফুটবলার যেরকম এডুইনকেও কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী সময়ে কিন্তু আরও কিছু চেঞ্জ হয়। আজকে শেষের দিকে অভিষেক কুঞ্জামকেও কিন্তু অনেক দিন বাদে দেখতে পাওয়া গেল। তো 1-0 গোলে ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছে। বল পজিশনে ভবানীপুর এগিয়ে ছিল। শট দুটো দলই মোটামুটি সমসংখ্যকই করেছে। ইস্টবেঙ্গল 8টা, সেখানে ভবানীপুর 7টা। কিন্তু ফাউল প্রচুর আজকে ফাউল হয়েছে, 30টা ফাউল হয়েছে, 20টা ফাউল তো ইস্টবেঙ্গলই করেছে। ইয়েলো কার্ড ইস্টবেঙ্গল 3টে পেয়েছে, ভবানীপুর 1টা পেয়েছে। আর ওভারঅল কিন্তু আজকে একটা ভালো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরেকটু এগিয়ে রইল। 22 পয়েন্ট, মানে একটা ভালো জায়গায় তারা চলে গেল এবং গোল ডিফারেন্স বাকি দলদের থেকে যথেষ্ট ভালো রয়েছে। তো পরবর্তী যদি প্রত্যেকটা ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং এই যে পয়েন্টগুলো কিন্তু পরবর্তী রাউন্ডেও ক্যারি ফরওয়ার্ড হয়। তো অবশ্যই কিন্তু যত বেশি পয়েন্ট ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারবে ততই কিন্তু তাদের সামনে সুযোগ থাকবে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার। কারণ গত বছরে আমরা দেখেছিলাম একটুর জন্য মোহামেডান তারা চ্যাম্পিয়ন হয়েছিল, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারেনি। তো এই বছর ইস্টবেঙ্গলের পরিকল্পনাই হচ্ছে যে প্রতিটা টুর্নামেন্টে ভালো করার। সেই কারণে কিন্তু সিএফএলটাকে খুবই তারা সিরিয়াসভাবে নিয়েছে। এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে কথা বলি, তো সিনিয়র দলের ডিফেন্সকে মজবুত করার জন্য তাদের প্রতিপক্ষ দল অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্ট থেকে কিন্তু আনোয়ার আলী এবং হেক্টর ইউসতে সেই জোড়া ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে এসেছে। তো কালকে কলকাতা বিমানবন্দরে আনোয়ার আলী চলে এসেছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে ওয়েলকাম করেছে, সেটা তোমরা রীতিমতন দেখে নিয়েছো। তো আজকে অনেকেই ভেবেছিলে হয়তো ইস্টবেঙ্গল গ্রাউন্ডে জিকসান সিংয়ের মতন আনোয়ার আলীকেও আজকে নিয়ে আসা হবে, কিন্তু সে কালকে অনেক রাতে এসেছে। আজকে তার মেডিকেল টেস্ট হওয়ার কথা রয়েছে, এখনও অনেক কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেগুলোর কারণেই হয়তো আজকে তাকে দেখা গেল না। এবার যেটা ব্যাপার হচ্ছে যে তাকে কি দিল্লি এফসির রেজিস্টার্ড ফুটবলার হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে, এটা অনেকেরই প্রশ্ন। তো এনওসি পেয়ে গেছে বর্তমানে, কিন্তু তোমরা যদি তার প্লেয়ার রেজিস্ট্রেশনের দিকে তাকাও তাহলে কিন্তু দেখতে পাবে যে আনোয়ার আলী কিন্তু বর্তমানে দিল্লি এফসির ফুটবলার হয়ে গেছে। এবার দিল্লি এফসি থেকে কিন্তু ট্রান্সফার হবে সে ইস্টবেঙ্গলে, সেই কাজটুকু বাকি রয়েছে। সেই কাজগুলো হয়ে গেলেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল ঘোষণাও খুব তাড়াতাড়ি এসে যাবে। এবার অফিসিয়াল ঘোষণাটা খুব তাড়াতাড়ি আবার নাও আসতে পারে, সমস্ত কাজ হয়তো রেডি থাকতে পারে, ঘোষণা পরেও আসতে পারে। তার কারণ কি? কারণ এখনও ব্যাপারটা কিন্তু পিএসসিতে রয়েছে। তো আইনজীবীর পরামর্শ মেনেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের পরবর্তী পদক্ষেপ নেবে, পুরোটাই কিন্তু লিগাল ব্যাপারে হবে। সেই জন্য রেডি সমস্ত কিছু হয়ে গেলেও ঘোষণা হয়তো পরেও আসতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি লেটেস্ট আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব।
তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে হেক্টর ইউসের কথা বলি, তো হেক্টর ইউস থেকে নিয়ে কিন্তু যথেষ্ট চাপ হচ্ছে, আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম। তো যেরকমটা শোনা যাচ্ছে আজকে কিন্তু হাতে ভিসা পেতে পারে। অনেকেই আশা করেছিলে যে সোমবার সকালে হেক্টর চলে আসবে, কিন্তু না, আজকে ভিসা যদি ঠিকঠাকভাবে পেয়ে যায়, যেটা পাওয়ার সম্ভাবনা বেশি, তো সেক্ষেত্রে কিন্তু বুধবার দিন মধ্যরাত্রে কলকাতায় আসবে এবং বুধবার দিন ইস্টবেঙ্গলের অর্থাৎ 14 তারিখে এএফসির ম্যাচ, সেখানে হেক্টর ইউস থেকে পাওয়া যাবে না, প্রায় এটাকে ধরেই চলতে হবে। এবার সে সঙ্গে সঙ্গে এসেই তাকে মাঠে নামিয়ে দেওয়া রিস্কটাও কিন্তু কোচ নেবে না, কারণ তারপরে 18 তারিখে ডার্বি ম্যাচ রয়েছে, বড় সিজন, বড় টুর্নামেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে তাকে এসেই যদি নামতে হয়। তো প্লেয়ারদের হয়তো একটুখানি ফিটনেসেরও সমস্যা হবে, এছাড়া জেট ল্যাগের একটা ব্যাপার থাকে, এগুলো হবে। তো সেক্ষেত্রে হেক্টর ইউস থেকে ছাড়াই প্ল্যানিং করতে হবে এবং ঘুঁটি সাজাতে হবে কার্লেস কোয়াদ্রাকে, সেই রকমই পরিকল্পনা চলছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।